বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর একদিন বিকেলে শুয়ে আছেন, নিচে মাঠে ঘাসের উপর দিয়ে একটা লোক হেঁটে বেড়াচ্ছিলেন। ঠাকুর আমায় বললেন, স্বামী অভেদানন্দ বলছেন, দেখ, ওকে ঘাসের উপর দিয়ে চলতে বারণ কর, আমার বড় কষ্ট হচ্ছে, ও যেন আমার বুকের ওপর দিয়ে চলে বেড়াচ্ছে। আমি শুনে এবং তাহা প্রত্যক্ষ দেখে স্তম্ভিত হয়ে গেলাম। আমি তাড়াতাড়ি গিয়ে লোকটাকে নিষেধ করলে আস্তে আস্তে ঠাকুর সুস্থ বোধ করলেন। কাশীপুরের বাগানে এক পাগলিনী ঠাকুরকে দেখবার জন্য আসত। তাহার গলার সুর ছিল অতিশয় মধুর। পাগলিনী গান গাইলে ঠাকুরের ভাব হতো। পাগলিনী একটি গান করতেন, একবার এসো মা এসো মা। এই গানটি পাগলিনী যখন গাইত তখন সকলকে ব্যাকুল করত। ঠাকুরেরও ভাবে বিভোর হয়ে বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়তেন। পাগলিনী কিন্তু কাহার কথা মানতেন না। অবসর পেলে সে উপরে উঠে ঠাকুরের ঘরে প্রবেশ করত, কিন্তু ঠাকুর তাকে ঘরে আসতে নিষেধ করতেন, কারণ ঠাকুরের প্রতি তাহার মধুর ভাব ছিল। অবশেষে পাগলিনী চলে গেল, আর ফিরে আসেনি। এই পাগলিনীকে দেখে ও তাহার গান শুনে গিরিশচন্দ্র ঘোষ তার বিল্বমঙ্গল নাটকে এক পাগলিনীর চরিত্র প্রতিফলিত করেছিলেন। শশধর তর্কচূড়ামণি ঠাকুরকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করতেন। একদিনের কথা, শশধর তর্কচূড়ামণি কাশীপুরের বাগানে ঠাকুরকে দেখতে এসেছেন। ঠাকুরের গলার অসুখ তখন অত্যন্ত বেড়েছে। তর্কচূড়ামণি বললেন, আপনি যদি শরীরের দিকে একটু মন দেন তাহলে আপনার গলার অসুখ নিশ্চয়ই সেরে যাবে। ঠাকুর বললেন, যে মন একবার ভগবানকে দিয়েছি তাই এই রক্ত মাংসের শরীরের দিকে আবার কেমন করে দিতে পারি বলুন। তর্কচূড়ামণি বললেন, তবে মার সঙ্গে যখন কথা কইবেন তখন তাকে আপনার গলার ঘায়ের যাতে উপশম হয় সে কথা বলবেন। ঠাকুর বললেন, আমি জগতের মাকে দর্শন করি, তখন আমার শরীর ও জগৎ সবই ভুল হয়ে যায়। সুতরাং তুচ্ছ হাড় মাংসের শরীরের কথা আর মাকে কেমন করে বলি। তর্কচূড়ামণি মহাশয় শুনে অবাক হয়ে বসে রইলেন। আমরাও সকলে নিস্তব্ধ, কাহারও মুখে কোনো কথা নেই। যেই দিন ঠাকুরের গলায় রক্তক্ষরণ হয় সেদিন আমি, নরেন্দ্রনাথ, নিরঞ্জন, রাখাল প্রভৃতি তাহার সম্মুখে বসেছিলাম। তাহাতে তাহার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে অত রক্তক্ষরণের জন্য। ইহার কিছুদিন পরে রবিবার পূর্ণিমা 31শে শ্রাবণ তিনি মহাসমাধি লাভ করেন। যেদিন এই ঘটনা ঘটল সেদিন রাত 1টার সময় আমরা সকলে তাহার নিকটে বসেছিলাম। সাধারণত যেমন সমাধি হতো সেই রূপে হল। তাহার দৃষ্টি নাকের দিকে স্থির হয়ে রইল। নরেন্দ্রনাথ উচ্চস্বরে ওঙ্কার উচ্চারণ করতে আরম্ভ করলেন। আমরাও সমবেত স্বরে ওঙ্কার ধ্বনি করতে লাগলাম। সকলের মনের আশা ছিল যে অল্পক্ষণ পরেই তার সমাধি ভাঙবে ও শীঘ্রই আবার চৈতন্য লাভ করবে। সুতরাং আমরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে লাগলাম। সমাধি ভাঙতে অনেক বিলম্ব হচ্ছে দেখে আমরা মনকে আশ্বাস দিতে লাগলাম যে একসময় ঠাকুরের 3 দিন রাত্রি অতিবাহিত হয়ে গেলেও বাহ্যজ্ঞান ফিরে আসেনি। সুতরাং এইবারও সেই রকমই হয়েছে। কিন্তু সমস্ত রাত্রি কেটে গেল, ঠাকুরের বাহ্যজ্ঞান আর ফিরে আসলো না। তখন সকলেই আমরা হতাশ হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম। সেই রাতেই মাতা ঠাকুরানীকে সংবাদ দেয়া হলো। মা উপরে এসে ঠাকুরের পাশে বসে, মা কোথায় গেলি গো বলে কাঁদতে লাগলেন। সেই দৃশ্য হৃদয় বিদারক কিন্তু অপরূপ বোধ হতে লাগলো। আমরা একপাশে দাঁড়িয়ে আশ্চর্য পতিপত্নী সেই মধুর সম্বন্ধ
প্রত্যক্ষ করতে লাগলাম এবং ভাবলাম এইরূপ দৃশ্য ও ভাব আমরা পূর্বে কখনো দেখিনি। প্রকৃতপক্ষে ঠাকুর সীমাকে শিবভবতারিণীর জীবন্ত মূর্তি বলে জ্ঞান করতেন এবং মা ঠাকুরকে কালী বলে সম্বোধন করতেন। অপূর্ব মধুর সেই সম্বন্ধ ঠাকুর ও শ্রীমার। ঠাকুরের মহাসমাধি 31শে শ্রাবণ 1993 সাল আর ইংরাজি 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দে রাত্রি 1:06 নেপালের ক্যাপ্টেন বিশ্বনাথ মুখোপাধ্যায় ঠাকুরের মহাসমাধির সংবাদ পেয়ে তাড়াতাড়ি এসে উপস্থিত হন এবং ঠাকুরের মেরুদণ্ডে ঘি মালিশ করতে চৈতন্যোদয় হবে বলে ঘি মালিশ করতে লাগলেন। তখন শশী শ্রীরামকৃষ্ণের মেরুদণ্ডে ঘি মালিশ করতে লাগলেন, কিন্তু তাহা তো বাহ্যজ্ঞান প্রকাশের কোনো চিহ্ন দেখা গেল না। সকলেই এই খবর পেয়ে একে একে সবাই এসে সমবেত হতে লাগলো। সেই মহা বিপদের সংবাদ ক্রমে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল। বেলা 10টার সময় ডাক্তার মহেন্দ্র সরকার এসে নাড়ি দেখে বিশেষভাবে পর্যবেক্ষণ করে বললেন, আর মালিশ করে কোনো ফল হবে না। আধ ঘন্টা পূর্বে ঠাকুরের প্রাণবায়ু বেরিয়ে গিয়েছে, এইবার চির সমাধি। মহেন্দ্র সরকারের কথা শুনে আমরা সকলেই আশা হারালাম। এদিকে ঠাকুরের দিব্য দেহের সৎকারের ব্যবস্থা হতে লাগলো। সেই অবস্থার ফটো নেবার জন্য মহেন্দ্র সরকার 10টা টাকা দিয়ে চলে গেলেন। তখন সকলেই আমরা নিজেদের একবারে অসহায় জ্ঞান করতে লাগলাম। ভাবলাম আমাদের সহায় সম্বল সকল আশা ভরসার অবসান হলো। এখন কি করব, কাহাকে আশ্রয় করে এই বা দিন যাপন করব? ঠাকুরকে দেখলে তাহার প্রাণবায়ু নির্গত হয়েছে বুঝবার কিন্তু উপায় ছিল না। সহাস্য বদন, দিব্যজ্যোতি যেন তাহার সমস্ত শরীর হইতে নির্গত হচ্ছে। সেই মহাসমাধি ফটো নেবার জন্য বেঙ্গল ফটোগ্রাফার কোম্পানিকে খবর দিয়ে আনানো হলো এবং একটি খাটের ওপরে ঠাকুরের শরীর স্থাপন করা হলো। পুষ্পস্তবক সেই খাটের চারদিকে সাজিয়ে দেয়া হলো। ঠাকুরের গলায় পুষ্পমাল্য এবং মুখে চন্দন ও ফুল দিয়ে সাজানো হলো। রামবাবু নিজে খাটের সম্মুখে দাঁড়িয়ে নরেন্দ্রনাথকে তার পাশে দাঁড়াতে বললেন। আমরা পেছনে সকলে নির্বাক হয়ে সিঁড়ির ওপর দাঁড়ালাম। বেঙ্গল ফটোগ্রাফার কোম্পানি দুখানি ফটো তুলে নিলেন। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।